আমি একজন নির্লজ্জ বেহায়া পুরুষ, সেটা কি বলতে? সেটা পুরো ওয়াইটি জেনে গেছে, বুঝে গেছে যে কতটা বেহায়া, কতটা নির্লজ্জ হলে এটা স্বীকার করতে পারো, এবং তোমার প্রত্যেকটা কার্যকলাপে বোঝা যায় কতটা নির্লজ্জ পুরুষ তুমি। তুমি অন ক্যামেরায় বলছো আমার স্ত্রী লজ্জাও করছে না, যে তোমার বৌদি তুমি বলছো আমার স্ত্রীর জন্য আমি করছি, লজ্জা করছে না? না, দুর্গাপুরে বসে এই ভিডিওগুলো করছো, যেখানে তোমার বাবা মা ছোট্ট একটা বোন রয়েছে তোমার পরিবারে, তাদের কথা একবারও ভাবছো না? না, যে এই ভিডিওগুলো দেখলে পরে তাদের কেমন লাগছে, তাদের কতটা ফেস লস হচ্ছে, তারা সমাজের বুকে কিভাবে নিজেদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে, বুঝতে পারছো না? না, নিজে কতটা নির্লজ্জ হলে, কতটা নির্লজ্জ হলে এইরকমভাবে গায়ে হাত পায়ে তেল মাখানো, মাথায় তেল মাখানো, পা টেপা দেখাতে পারেন। এটাই চেয়েছিল তোমার বৌদি, যে তোমাকে এইভাবে দাস করে রাখবে, আর সেটাই আজকে করে ছেড়েছে, করে দেখিয়ে দিয়েছে যে একটা পুরুষকে ও কিভাবে দাস বানিয়ে রাখতে পারে, কিভাবে চাকর বানিয়ে রাখতে পারে। সেটার পরিচয় কালকের রিলস, সেটার পরিচয় কালকের ভিডিও। লজ্জা করছে না? না, একদম পরিচিতি নেই না, একদম একদম লজ্জা করছে না। আচ্ছা ছাড়ো, প্রীতমের বাবা মার কথা ছাড়ো, তোমার যে এখন যাদের শ্বশুর শাশুড়ি বলছো, বাবা মা বলে ডাকছো, তাদের সম্মানের দিকে তাকাচ্ছ না? না, তারা তো অন্তত জানে মেয়ে কতটা অসুস্থ, কারণ মেয়ে তো দুর্গাপুরে ঢোকার জন্য, বাবা মাকে ভোয়ার করে ঢোকার জন্য এই পুরো নাটকটা করেছে, তার সাথে ভিউজ কামাতে হয়েছে, পুরো নাটকটা করেছে বাবা মা যাতে মেনে নেয়। কারণ আগে পাছে সামনে পেছনে কেউ ছিল না, তো কেউ ছিল না, একমাত্র ভর করতে হয়েছে বাবা মাকে, তাই না? আজকের দিনে পড়ে একদম প্রমাণ বন্ধুরা, আজকের দিনে প্রমাণিত যে ও মা বাবাকে ভর করার জন্য, এই যে ভিউজ কামানোর জন্য, এই যে মিথ্যে রোগের নাটকটা দিনের পর দিন করেছে। কিন্তু একটা সার্থকতা কিন্তু আমাদের হয়েছে, সেটা হচ্ছে দিনের পর দিন শ্বশুর বাড়িকে, দিনের পর দিন হাজবেন্ডকে যেভাবে মলেস্ট করছিল সেটা বন্ধ করতে পেরেছি। নির্যাতিতা নারী, নির্যাতিত কি যেন বউ, সেগুলো করতে পেরেছি। মাথায় মেরে মাথা ক্লট করে দিয়েছিল, সেইগুলো টোটালি বন্ধ করতে পেরেছি। পুরনো ইতিহাস কচলানো বন্ধ করতে পেরেছি, ব্লগিংয়ে ফেরাতে পেরেছি, ব্লগিং দেখানো পেরেছি সেটা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কিছু প্রশ্ন আমার কাছে এসছে, কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর আমি কমেন্ট বক্সেও দিয়েছি, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয়েছে যে পুরো দর্শকের কাছে এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব। তো চলো, আর কালকের ব্লগিং তোমরা দেখেছো, এখন আজকের দিনে দেখে বুঝতে পারছো যে একটা অসুস্থ মানুষকে মানে ওষুধ খাইয়ে, সেবা করে, খাওয়া দাওয়া খাইয়ে সুস্থ করাই তো মূল হওয়া উচিত, মূল কাজ হওয়া উচিত। সেখানে তোমরা দেখছো গাছ কিনে নিয়ে এসে গাছ পন্টিং করছে, গাছ লাগাচ্ছে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা চলছে। স্ত্রী এতটাই অসুস্থ, দাড়ি কেটে দিচ্ছে, কিভাবে বানিয়ে রেখেছে বুঝতে পারছো? মানে ও দাড়ি কাটবে না, সত্যি দাড়ি কাটলে বাজে লাগছে, তবুও বৌদি চেয়েছে দেওরকে দাড়ি কাটিয়ে, কীভাবে বুঝতে পারছো? পায়ের তলায় দামিয়ে রেখেছে। এইভাবেই এই মেয়েটি এইভাবেই চেয়েছিল অর্ণবকে পায়ের তলায় এইভাবে দামিয়ে রাখতে, সেটা পারেনি জন্যই স্বামী নির্যাতন করেছে, স্বামী অত্যাচারিত স্বামী হয়ে গেছে, তাই না? আজকের দিনে প্রমাণ হচ্ছে না যে কেমন স্বামীও চেয়েছিল? আর তোমরা অন্তত তার ভিডিও দেখে বা তার কিছু চলাফেরা দেখে বুঝতে পেরেছো যে কেমন স্বামী অর্ণব ছিল, আর ও কেমন স্বামী চেয়েছিল, যে স্বামীটা তার মনের মতো সে আজকের দিনে পেয়েছে, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে না? তাই স্বামীকেও, স্বামী না বর, দেওরকেও বলতে হচ্ছে যে আমি কতটা নির্লজ্জ, কারণ নির্লজ্জতাটা প্রমাণ করে দিচ্ছে কিভাবে গাধা বানিয়ে ভেড়া বানিয়ে রেখেছে, তাই না? এইরকম স্বামী চেয়েছিল, তো এইরকম স্বামী চেয়েছিল, তো এইরকম স্বামী আমার মনে হয় না সব মেয়েরা চায়, কিছু মেয়েরা হয়তো চায়, আমার মনে হয় না এরকম স্বামী, যারা স্ত্রী আদর্শ নারী, তারা এই ধরনের স্বামী চায়। কাজকর্ম করবে না, সারাদিন বইয়ের সেবা করবে, আর ওই রান্না বান্না করবে, আর ক্যামেরা ধরবে বউ, সেই করবে, তার সেবা করবে, তেল মাখাবে, পুরো মানে কি বলবো, সংসারের সব কাজ করবে, আর পাটরানি বসে বসে সেগুলো মজা নেবে। এরকম স্ত্রী, মানে এরকম স্বামী কজন চাও? তোমরা একটু কমেন্ট বক্সে বলো তো, যে এরকম স্বামী কজন চাও, যে বাইরে কাজকর্ম না করে শুধু বইয়ের সেবা করবে, আর এই যে এইরকম করে মাইন্দারগিরি করবে। তো চলো, যত বলবো তত বেশি বলা হয়, বলবো আজকে অনেক কথা বলবো তোমাদের। আজকে একটা কথা, বিশেষ একটা কথা বলে যাব,
তোমরা স্কিপ করো না ভিডিওটা শেষে হয়তো বলবো, তোমাদের একটা ভালো কথা বলে যাব। তো চলো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুঝতে পেরেছো? বন্ধ করতে পেরেছি, একটা কাজ করতে পেরেছি। তো কোনো উত্তর নেই, ভিডিওগুলো করছি কোনো উত্তর নেই, অনেক কিছু তুলে দিচ্ছি উত্তর নেই। তো কালকের ভিডিও তোমরা দেখেছো, কতটা অসুস্থ তোমরা বুঝতে পারছো যে একটা মেয়ে কতটা অসুস্থ হলে এরকম ব্লগিং দিতে পারে। ব্লগিংয়ে সে রুটিও বেলছে, ব্লগিংয়ে সে কাপড় চোপড়ও মেলছে, কারণ তাকে বলতে হবে এখন বাবা বলেছে এগুলো করতে। কারণ তার তো তোমরা দুর্গাপুরে এসে দেখতেই পেয়েছো যে তার রোগের কোনো বালাই নেই, চাই না, কারণ তার রোগ হয়েই ছিল না, তার কোনো রোগ হয়েছিল না। সে পুরোটাই ক্লিকবেট খেলেছে। এক হচ্ছে বাবা মার সাথে মিল করার জন্য, কারণ বাবা মার সাথে না ভর করলে দুর্গাপুরে আসতে পারবে না। আর দুই হচ্ছে ভিউজ কামাতে হবে, এই রোগটাকে ও এইভাবেই করেছে। ওর হয়েছিল, সামান্য কিছু হয়েছিল, যেটা চেন্নাইয়ের ট্রিটমেন্ট করিয়ে সেরে গেছে। হয়তো মাকে বাবাকে নিয়ে গেছিলো চেক আপে বা ট্রিটমেন্ট করাতে, সেই সুবাদে গেছে। কারণ সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভিডিও করেছে, আমি যেন মরে গেলে আমাকে কেউ দেখতে না আসে, আমার যেন খবর না রাখে। প্রথমে বাবা মাকে প্রচুর নিচু থেকে নিচুতর ভিডিও করেছে, প্রচুর নিচুতে নামিয়েছে বাবা মাকে, অল্প বয়সে বিয়ে দিয়েছে, তার জীবনটা নষ্ট করেছে। তারপরেও যখন দেখেছে বাবা মাকে নরম করতে পারেনি, তাহলে সেই মুহূর্তে তার একটা শরীর খারাপ হয়েছিল, ইউটেরাসে কোনো প্রবলেম হয়েছিল, সেটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন সিম্প্যাথি গেম খেলে গেছে। আর যে সময় দেখেছি মায়ের মনটা গলেছে এবং তাদের মেনে নিয়েছে। কিন্তু কতটা মেনে নিয়েছে তোমাদের দেখে মনে হয় যে মা মেয়েকে কতটা মেনে নিয়েছে, মেয়েকে আর মেয়ের দেওরকে? বুঝতে পারছো? কালকের ভিডিওতে দেখেছো যখন খেতে দিচ্ছিল তখন কালো চশমাটা পরা, পরেক্ষণেই দেখেছো চশমাটা হাওয়া নেই, প্লেন চশমা পরে খেতে দিচ্ছে। ওদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা মিথ্যাচারিতা করছে। বলেছিলাম না যে ওদের যে হেল্পিং হ্যান্ড দেখাচ্ছে না কেন, কালকে একটু দেখিয়েছে তারও অল্প বয়সে বিয়ে হয়। এরকম অল্প বয়সে অনেকেরই বিয়ে হয়। তারা কোনো অন্য পুরুষ বা তারা বয়সের ডিফারেন্সের জন্য দেওরের সঙ্গে সম্পর্ক করে না। প্রচুর মেয়েদের অনেক ছোট বয়সে বিয়ে হয়। তো কি হয়েছে? ছোট বয়সে বিয়ে হয়, কাজ করে খাচ্ছে, চুরি করে নোংরামি করে খাচ্ছে না তো? চুরি করে যে ক্যামেরা ধরে বলছে জানো তো অনেক কষ্ট, ছোট বয়সে বিয়ে হয়েছে, পেটের দায়ে কত কিছু করতে হয়, যাই করতে হয়, নোংরামি তো করতে হয় না, দেওরের সঙ্গে সম্পর্ক তো করতে হয় না, পরপুরুষের সঙ্গে তো থাকতে হয় না, বলতে বাধ্য করাচ্ছে। তো যাই হোক, তোমরা কালকে পুরোটাই দেখে নিয়েছো যে কতটা অসুস্থ, কতটা কি। আর জন্মদিনের ব্লগটা কবে এসছে বুঝতে পেরেছো, কারণ কালকে যে ভিডিওটা এসছে সেটা সোয়াবিনের তরকারি ছিল আগের দিন, তারপরের দিন মানে দুদিন মিলে একটা করে ভিডিও হচ্ছে, একটা করে ব্লগ হচ্ছে। তো কালকের ভিডিওতে তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তবে একটা কথা, এইবার যদি স্বামীকে নিয়ে কিছু বলে, এইবার যদি অর্ণবকে নিয়ে বা অর্ণবের শ্বশুর বাপের বাড়িকে কিছু নিয়ে বলে, এইবারও মজা টের পাবে। তাহলে অন ক্যামেরায় বলে গেলাম, এইবার তাহলে ও মজা টের পাবে। আজ পর্যন্ত যে কথাগুলো বলেছি সেগুলো তাহলে এইবার হবে, তোমরা দেখতে পাবে, হবে। তো তারপরেও দেখেছি একটা রিলস যে আমি কতটা নির্লজ্জ, মানে কতটা নির্লজ্জ নিজেকে নির্লজ্জই বলছে। তো না, কথাটা ছিল আমি একজন নির্লজ্জ বেহায়া পুরুষ। কি সুন্দর নিজে স্বীকার করে নিচ্ছে না? এ নাকি শিক্ষিত ছেলে, এ নাকি গৃহশিক্ষক, কোন বাড়ির গৃহশিক্ষক জানি না। আর তোমরা কালকে বৃষ্টিকে দেখে বুঝে গেছো যে ও পুরোটাই সুস্থ, পুরোটাই নাটক করেছে, ও পুরোটাই সুস্থ। আর বরকে দিয়ে এইভাবে কাজ করাবে জন্য এই ভূমিকাগুলো করছে। নালে ক্যামেরা ধরতে পারছে, রান্না করতে পারছে না, রুটি বেলতে পারছে, রান্না করতে পারছে না। কারণ আয়েশ আরামের জীবন ছিল, তোমাদের বলেছি না, 1 বছরে হাঁপিয়ে গেছে ও। 1 বছর ক্লাউড কিচেন, তারপরে নিজের সংসারে রান্না বান্না করতে হয়েছে, তো হাঁপিয়ে গেছে। ওই জন্য বলেছে এখন আমি নাটক করে ভিউজ কামিয়ে টাকা কামিয়ে বসলাম, তুই কাজ করবি, তুই সংসারে কাজ করবি, তোকে চাকরি বাকরি করতে হবে না। চাকরি কোথায়? হায়ার সেকেন্ডারি পাস একটা ছেলে, চাকরি কোথায়? আমি পায়ের উপর পা দিয়ে বসবো, যা কামিয়ে নিয়ে এসছি বসে বসে খাবো। আর ভেড়া তাই করছে, ভেড়াই বলতে ইচ্ছে করছিল কালকে ভিডিওটা দেখে। কালকে টাইটেল ছিল দুর্গাপুরে আসার পর থেকে জীবনের কিছু পরিবর্তন এলো। কি পরিবর্তন? অসুস্থতার লক্ষণ কোথায়? ওষুধ কোথায়? ডাক্তার দেখানো কোথায়? সবার দুশ্চিন্তার কারণ আমি একদমই তাই। খুব তাড়াতাড়ি দুর্গাপুর থেকে কেটে পড়তে হবে, কারণ পরিবারগুলো ওখানে রয়েছে, তাদের ফেস লস হচ্ছে। সেটা আমরা বুঝতে পারছি। বাবা মা কতটা মেনে নিয়েছে, দাদা কতটা মেনে নিয়েছে বুঝতে পারছি। বেহায়ার মতো পড়ে আছে ওখানে। তোমরা দেখতে পাবে, খুব তাড়াতাড়ি দেখতে পাবে রেজাল্ট। তবে চলো, আজকে তোমাদের যে জন্য ভিডিওটা করলাম সেটা
সেটার জন্য এইটা বলবো আর তোমাদের বলে যাব শেষে আমি একটা কথা তোমাদের বলে যাব, অবশ্যই সেই কথাটা নিশ্চয়ই সততার সাথে বলে যাব। তো আমাকে কালকে আমার খুব প্রিয় একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দেব আজকে। দুটো প্রশ্নের উত্তর আমি দেব, মারাত্মক দুটো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দুটো দেব। আর আগে দিয়ে নিই। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, অর্ণববাবু যদি 6 মাস আগেই জেনে গিয়েছিল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে উনি কোনো স্টেপ নেননি কেন? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি বলি। এই প্রশ্ন আরেকজনও একই সঙ্গে করেছে, একই আমার কথা। কারণ কালকে ভিডিওতে বলেছিলাম যে ওরা 22 সালে রেজিস্ট্রি করেছে, 22 সালে রেজিস্ট্রি করেছে। কিছু বাধ্যবাধকতা আছে জন্য আমি অনেকটাই কিছু তোমাদের পরিষ্কার করে দিতে পারতাম, কিন্তু একটু বাধ্যবাধকতা আছে জন্য আমি কিছু প্রুফ তোমাদের তুলে দিতে পারছি না। কিন্তু সময়ের অপেক্ষা করো, সব প্রুফ সবটা সামনে আসবে, সে আমার হাত ধরেই আসুক আর অন্য কোনো মানুষের হাত ধরেই আসুক। তো যাই হোক, অবশ্যই একটা ভালো কোশ্চেন। 6 মাস আগে জানতে পেরেছিল। 22 সালে ওরা 25শে নভেম্বর রেজিস্ট্রি করেছিল, 25শে নভেম্বর 22 সালে ওরা রেজিস্ট্রি করেছিল। এবং অর্ণব যখন জেনেছে, তাও বলে দিচ্ছি, সেই রেজিস্ট্রিতে যারা যে সাক্ষী ছিল, সে যখন বুঝেছে যে ব্যাপারটা মনে হয় অন্যায় করেছে, অর্ণবের সাথে অন্যায় করেছে এই কাজটায় সাক্ষী দিয়ে, সে তার বিবেকের দংশনে তারপরেই বৃষ্টির কিছু ব্যবহার, কিছু আচার আচরণ, কিছু দোগলামি, কিছু বিশ্বাসঘাতকতা তাকে নাড়া দিয়েছে, তার বিবেককে দংশন করেছে যে আমি এটা ভুল করেছি। কারণ একটা ডিভোর্স না হলে এইভাবে রেজিস্ট্রি করা যায় না। যখন প্রমাণ আসবে অবশ্যই দেখতে পাবে। এবং তখন অর্ণবকে জানিয়েছিল যে ওরা রেজিস্ট্রি করেছে, তখন অলরেডি 6 মাস হয়ে গেছে। এইবার বলবে তখন সঙ্গে সঙ্গে জানায়নি কেন? কারণ এই যে 2 নম্বরই করে অন্যায়ভাবে রেজিস্ট্রিটা করেছে, তার প্রুফ তো দরকার ছিল, অবশ্যই প্রুফ দরকার ছিল না? ফট করে একজন বলে দিল ওরা রেজিস্ট্রি করে নিয়েছে, আর সেটা অর্ণব বা অর্ণবের পরিবার বা যে কোনো মানুষ বিশ্বাস করে নিল, তা তো হয় না। তার প্রুফ চাইতো, সলিড প্রুফ ছাড়া কোথাও কোনো কেস বলো, কোথাও কোনো ডকুমেন্টস দেওয়া বলো, তো হয় না। যে আমার প্রুফ চাইতো, এই প্রুফটা। আর সেই জন্য অর্ণব চুপ করেছিল যতক্ষণ না ওর হাতে প্রুফটা আসছিল, এবং আমি অনেকটাই জানি কোথায় রেজিস্ট্রি হয়েছে, কোথায় বসে রেজিস্ট্রি হয়েছে এবং কিভাবে রেজিস্ট্রি হয়েছে, সবটাই জানি আমি। এইবার সেই জন্য প্রুফের দরকার ছিল, হয়তো কোনো প্রুফের জন্য হয়তো অর্ণব ওয়েট করছিল। সে তারপরে হয়তো ওর কাছে প্রুফ চলে এসছে, তারপরেই সে তার গার্জিয়ান মাফিক জানিয়েছে, মানে নিজের বাবা মাকেও এবং শ্বশুর শাশুড়িকেও। নিজের বাবা মাকে জানিয়েছে হয়তো বাবাই, কারণ অর্ণব বরাবরই আমরা শুনেছি বা জেনেছি যে অর্ণব এখনও পর্যন্ত বাবাকে গার্জিয়ান বলেই মানে, এবং শেষ সিদ্ধান্তটা বাবাই নেন, যেহেতু বাবা এখনও জীবিত এবং বাবাই হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। এখনও পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত, এরপরেও একটা প্রশ্নের উত্তর দেবো, এই বাবা কেন্দ্রিক, বাবাকেই তারা প্রধানই মানেন। এবং সেই জন্য গার্জিয়ান টু গার্জিয়ান খবরাখবর হয়েছিল সেটা হতে, এবং টুকটাক অশান্তি জানাজানি, বৃষ্টি ঘুণাক্ষরেও টের পেয়েছিল না যে অর্ণব সবটা জেনে গেছিল যে ওরা রেজিস্ট্রি করেছে। তবুও মুখ বুঝে অর্ণব কিছুদিন সহ্য করেছিল, কিছু প্রমাণের জন্য মুখ বুঝে সহ্য করেছিল, দাঁতে দাঁত চেপে সবটা মেনে নিয়েছিল। তারপরে যখন গার্জিয়ান টু গার্জিয়ান মিটিংয়ের একটা কথা হলো যে দুর্গাপুরে ইমিডিয়েট ওদের আসতে বললো, ইমিডিয়েট আসতে দুটো পরিবার বসবে, এবং সেদিনই বৃষ্টি জানতে পেরেছিল অর্ণব সবটা জেনে গেছে এবং ভয় পেয়েছে যে মুখোশটা টেনে খুলে দেবে বৃষ্টি দিনের পর দিন ওর সাথে কি করেছে। এবং ও জেনে গেছিল যে অর্ণব শুধু জেনে যায়নি, হয়তো অর্ণবের কাছে কোনো প্রমাণ চলে এসছে, শক্তপোক্ত প্রমাণ, যে ওরা যে এই যে রেজিস্ট্রিটা করেছে সেই প্রমাণ হয়তো অর্ণবের কাছে চলে এসছে। সেই ভয় বৃষ্টি পেয়েছিল, এবং ও জানে ওর বাবা মা কোনো দিন এটা মেনে নেবে না। এত ভালো একটা ছেলে দেখে বাবা মা বিয়ে দিয়েছিল, মেয়ে ভালো থাকবে জন্য, এবং মেয়ে ভালো ছিল, মেয়ে রাজরানী হয়েছিল। বৃষ্টি জানতো তার বাবা মার সামনে যদি এটা উঠে আসে, কোনো দিন কোনো বাবা মা মেনে নিতে পারবে না। রাজরানী থেকে চাকরানি কোনো মেয়ে হয়ে গেলে কোনো বাবা মা মেনে নিতে পারবে না, যেখানে দেখেছে মেয়ে দিনের পর দিন ভালো আছে এবং রাজরানী হয়ে রয়েছে।
দেখেছে বাবা মা ভিডিওগুলো দেখেনি, মা বা মেয়ের সাথে কথা বলেনি দিনের পর দিন, মেয়ে কোনো দিন বাবা মাকেই জানতে দেয়নি যে এই রকম দেওরের সাথে প্রেম করছে, কোনো দিন মাকে জানতে দেয়নি। কিন্তু যেদিনকে ভেবেছে যে এটা ফ্লাশ হবে, যেদিনকে হবে সেই দিনকেই তো বাড়িতে ফিরছিল, আর সেই দিনকে ছিল 24 তারিখ, সেই দিনকেই 24 তারিখ না 25 তারিখে, ডেটটা নিয়ে আমার একটু, হ্যাঁ 24 তারিখে প্রীতম গেছিল, 25 তারিখের ঘটনা এটা। 25 তারিখ স্প্ল্যানেড থেকে ওরা দুর্গাপুরে আসছিল, সেই দিনকে বরকে বিস্কিট টিস্কিট কিনতে পাঠিয়ে দেয় এবং সেই সময় পালিয়ে যায় ওরা, ওখান থেকে পালিয়ে শিলিগুড়ির বাসে ওঠে এবং সোজা শিলিগুড়ি। তোমরা এই যে জামা কাপড়, যে ম্যাক্সি ট্যাক্সিগুলো পরতে দেখো না বৃষ্টিকে, এগুলো তো ওর ফ্ল্যাটেও দেখেছো, ওই লাগেজটা নিয়েই, যে লাগেজটা নিয়ে বেরিয়েছিল সেই লাগেজটা নিয়েই ওরা ওখান থেকে কাঠ কেটে গেছে। প্রমাণ মানে তোমাদের প্রমাণ বলছি, তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারলাম যে অর্ণব কেন সবটা জেনেও মুখ বুজেছিল। কারণ প্রথমত কোনো প্রমাণের জন্য ওয়েট করছিল, আর দ্বিতীয়ত গার্জিয়ান টু গার্জিয়ান যেটা হবে সেটাও মেনে নেবে ভেবেছিল, ওই জন্য জানার পরেও 5-6 মাস লেগে গেছিল এই সবটা অ্যারেঞ্জ করতে। দাঁতে দাঁত চেপে একটা ছেলে দিনের পর দিন সহ্য করেছিল, বোঝাতে পারলাম। এবং 24 তারিখ রাতে যখন প্রীতম ফ্ল্যাটে গেছে, সেই দিনকেও বাজারটাই অর্ণবই করে দিয়েছিল আন্ডে গান্ডে গেলানোর জন্য। কারণ পরের দিন 25 তারিখ এদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি। এবং বৃষ্টি সকালবেলা পুজো দিতেও সম্ভবত গেছিল, কোথাও পুজো দিতেও গেছিল, জানি না স্বামীকে কি বলে গেছে, কোনো মিথ্যা কথা বলেই তো অবশ্য গেছিল। সেদিন কেউ প্রীতম কিন্তু ওদের মানে ওর সঙ্গেই ছিল। বোঝাতে পারলাম। তাহলে বুঝে গেলে যে কেন অর্ণববাবু সবটা সহ্য করেছে। একটা ভদ্র ছেলে, নিজের ফেস লস হবে, এখনও বন্ধু সার্কেল অনেকেই জানে না যে ওর বউ ওকে পিঠে এরকমভাবে ছুরি মেরে চলে গেছে, অনেক বন্ধুবান্ধব জানে না। তোমরা হয়তো ভাবতে পারো যে এই খবরগুলো কোথা থেকে পাচ্ছে, ওদের ফ্ল্যাটেরই, ওদের যার সাথে বৃষ্টি দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করেছে, যাদের সাথে সেখান থেকেই খবর এসছে, অনেক খবর এসছে সেখান থেকে, তারপরেও আরও খবর এসছে। আর এগুলো যে একটাও মিথ্যে না, সেগুলো যারা বোঝার তারা ঠিক বুঝতে পারছে যে আমি যে কথাগুলো বলছি একটাও মিথ্যে নয়। তো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। কোন লাইভ থেকে সে কোন লাইভে পড়েছে, সব থেকে খারাপ লাগে ওই বাচ্চাটার জন্য ভীষণ খারাপ লাগে। কি লাইফ ছিল ওর, কি ভালো একটা স্কুলে পড়তো, কিভাবে তার জীবনযাপন ছিল, আর কিভাবে সে এখন লাইভ লিড করছে, সে এখন স্কুল টোটালি বন্ধ, হয়তো এখনও ভর্তি করেনি, বাড়িতে তার খেলার পর্যন্ত সঙ্গী নেই, ভাবতে পারো। তো যাই হোক, আর একটা প্রশ্নের উত্তর আমি দেব, আন্টি আমার মনে একটা কোশ্চেন আছে, কিন্তু বলতে ভয় পাচ্ছি। একটু জোকস করেছে, প্রথমে একটু মজা করেছে আমার সাথে, আন্টি বলে ডেকেছে তো একটু মজা করেছে। আপনি আবার বলে দিতে পারেন বৃষ্টি ম্যাডামের রিলেটিভ। এনিওয়ে, আমি ত্রিপুরা থেকে বলছি এবং আমি কোনো রিলেটিভ নেই, প্রথমে একটু জোকস করেছে। এবার পরের হচ্ছে প্রশ্নটা হচ্ছে খুব মারাত্মক একটা প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর দিতে আমি ভীষণ খুশি। আমি চাই তো এই ধরনের প্রশ্ন আমাকে করুক মানুষ। আচ্ছা, আপনি বারবার বলছেন শ্বশুর কিনে দিয়েছে ফ্ল্যাট, শ্বশুর কিনে দিয়েছে ফ্রিজ, ফার্নিচার, শ্বশুর ছেলেকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে, আবার বলছেন মিস্টার অর্ণব খুব ভালো পোস্টে জব করে। তাহলে এসব কাজগুলো শ্বশুর কেন করলো? এগুলো তো একজন হাজব্যান্ডেরই ডিউটি। মিস্টার অর্ণব কেন করলো না? উনার ডিউটি ছিল বউ বাচ্চার জন্য করা, এরকম একটা কোশ্চেন। আমি এই কোশ্চেনটার উত্তর অবশ্যই দেব। প্রথম কথা বলি, অর্ণবের বাবা একটা ভালো চাকরি করতেন দুর্গাপুরে, সম্ভবত স্টিল প্ল্যান্টের একটা ভালো জব করতেন। উনি রিটায়ার করেছেন, 75 বছর বয়স উনার। এবং উনি তার পাশাপাশি একটা ব্যবসা করতেন, এবং এখনও আছে ব্যবসাটা, বিরাট বড় মাপের ব্যবসায়ী উনি। এবং আজকে থেকে না, ওনার লাইফস্টাইলও আমি শুনেছি, উনি ছোটোবেলার থেকে উনি ব্যবসা করতেন, ব্যবসা খুব ভালোবাসেন। এবং ওনার দুটো ছেলে, ওই ব্যাপারটায় গেলাম না, ওনার লাইফস্টাইলটার কথা বললাম না।
ওনাদের পৈতৃক ব্যবসা ছিল, পৈতৃক সম্ভবত বাপ কাকাদের একটা মুদিখানা দোকান ছিল, বিশাল ব্যাপার, একদম বনেদি ফ্যামিলি। তো ওনার দুটো ছেলেকেই MBA করিয়েছে, মানে অর্ণবকে এবং অর্ণবের ছোট একটা ভাই আছে, MBA করিয়েছে। এবং ওনার কথা ছিল যে তোদের চাকরি বাকরি করার দরকার নেই, আমার যে বিজনেস আছে কোকের ব্যবসা, কোক মানে তো কয়লা মনে হয়, আমি যদি ভুল না হয়ে থাকি, তা তোরা এই ব্যবসাটাকে সামলা। বিশাল মাপের একজন ব্যবসায়ী, আর দুর্গাপুরের মতো জায়গায় বিশাল বড় মাপের একজন ব্যবসায়ী, মানে বুঝতে পারছো, সেখানে অনেক লোকজন কর্মচারী বা অনেক কিছু লাগে। দুই ছেলেকেই বলেছিল যে তোরা করিস না, তোদের চাকরি করতে হবে না, আমার ব্যবসাটা সামলা। বড় ছেলে অর্ণব বলেছে আমি ব্যবসা করব না, সে চাকরি নিয়ে, সে তো অবশ্যই একটা MBA করা ছেলে, নিশ্চয়ই বড় মাপেরই চাকরি করে। বড় মাপের চাকরি না করলে, বৃষ্টির লাইফস্টাইল যারা দেখেছে ফ্ল্যাটে তারা জানে যে বড় মাপের চাকরি না করলে ওই রকম করে একটা লাইভ লিড করা যায় না। এবার আসি, ছোট ছেলে এখন বাবার ব্যবসায়ী সামলাচ্ছে। এবার আসি প্রসঙ্গত ফার্নিচার, আরও যেন কি ফ্ল্যাট কেন শ্বশুর কিনে দিয়েছে। প্রসঙ্গত বলি, বাড়িতে যদি বাবা অলিনল থাকে না, বাবার ওপর দিয়ে অনেকেই কিছু যায় না। আর সবথেকে বড় কথা, বাবার এর মধ্যে একটা আনন্দ আছে। আর বলেছি তোমাদের এর আগের ভিডিওতেই যে বৃষ্টিকে উনি পুত্রবধূভাবে ভাবতেন না। ওনার দুটো ছেলে, ওনার মেয়ে ছিল নেই, উনি বৃষ্টিকে সন্তানতুল্য মেয়ে ভাবতো, মেয়ে ছাড়া কিচ্ছু ভাবতো না। বৃষ্টিও তাকে বাপি বলে ডাকতো এবং তুমি বলে ডাকতো। এবং বৃষ্টির যত আবদার, সে ছলে বলে কলে কৌশলে, যত আবদার সব শ্বশুরের কাছেই ছিল। ফ্রিজও এটাও ছল করে বা আবদার করে শ্বশুরের থেকেই নেওয়া, সবটাই ছিল তার শ্বশুর, এবং শ্বশুরও সেটা অম্লান বদলে মেটাতো। আর এই যে ফ্রিজ, ফ্ল্যাট, এগুলো বাড়ির গার্জিয়ানই তো কেনে। যেখানে বাবা বেঁচে আছেন, বাবার যথেষ্ট পয়সা আছে, সেখানে ছেলের কোনো ভূমিকাই থাকতে পারে না। এটা ডিউটির মধ্যে পড়ে না, এটা ভালোবাসায়। ছেলেকে একটা ফ্ল্যাট কিনে দেওয়া এটা ভালোবাসায়, যেখানে বাবার সেই আছে, ক্ষমতা আছে। ক্ষমতা মানে বিরাট ক্ষমতা। তোমরা নিশ্চয়ই বৃষ্টির মুখে শুনেছো অনেক পয়সা, বড় লোক, শুনেছো, অবশ্যই তাই। এটা তো তার দোষ না, এটা তার মানে ভগবান প্রদত্ত জিনিস, তার পাওয়া। তো যাই হোক, আর রইল ছেলেকে কেন স্কুলে ওর বাবা দিয়েছে, কেন অর্ণব বাবু দেয়নি? ভালো একটা চাকরি করেন, এখনও বলছি ভালো একটা চাকরি করেন, কেন দেয়নি? ঠাকুর দাদা বংশের প্রথম ছেলে অর্ক, প্রথম ছেলে নাতি অর্ক। এই যে নাতি নাতনিকে স্কুলে ভর্তি করা, এই ঠাকুমা দাদু বা দিদা দাদুর এই যে ভর্তি করানোর মধ্যে একটা ভীষণ আনন্দ আছে। যারা ঠাকুমা ঠাকুরদাদা বা দাদু দিদা হয়েছেন তারা বুঝতে পারবেন। আর যদি তারা একটু সচ্ছল হন, এই যে নাতিকে স্কুলে ভর্তি করা, ভালো স্কুলে ভর্তি করা, নাতির জন্য কিছু ভালো ভালো জিনিস কেনা, এর মধ্যে অনেক আনন্দ আছে, এর মধ্যে অনেক আনন্দ আছে। সেই আনন্দটা উনি বঞ্চিত হতে চায়নি, আর সেই আনন্দ, সেই সুখভোগটা উনি কাউকে দিতে চাননি। আর সেটা অর্ণব মানে স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে। বাবা তো বাবা করেছেন, আর এর মধ্যে একটা আনন্দ আছে। তুমি যে প্রশ্নটা আমাকে করেছো, প্রশ্নটা দারুণ প্রশ্ন। অর্ণবের বাবার আগেই নেই, শ্বশুরের আগেই বা ঠাকুরদাদার আগেই নেই, বাবা তো অনেক দূরে, অনেক পরে। আগে ঠাকুমা ঠাকুরদা তারা থাকে, বা আগে শ্বশুর যদি সেই রকম শ্বশুর যদি বাবা হয়ে থাকে, বাবার মতো হয়ে থাকে, সেই জন্য হাজব্যান্ডের দরকার হয় না তো অন্তত এই ছোট ছোট শখ বা এই যে ভালোবাসা জিনিসগুলো দেওয়ার জন্য। পরের পয়সা তো থাকবেই, সেটা তো থাকবেই, সেটা তো আছে বা সেটা তো থাকবেই। এবং সংসারে অনেক কিছু, অনেক ভালোবাসা জিনিস কেনার জন্য তো বরের পয়সা থাকবেই। অর্ণবের বাবা হচ্ছে এরকম একজন মানুষ ছিলেন, আছেন এখনও, সুস্থ থাকুন উনি। এরকম একজন মানুষ, উনি কিছু বলার আগেই সেই জিনিসটা পৌঁছে যেত। আর ভীষণ রুচি সম্পন্ন মানুষ, সেটা বৃষ্টির যে 3 BHK ফ্ল্যাট, সেটা দেখি বোঝা যায়। আর এখনও পর্যন্ত অর্ণবদের বাড়ির শেষ কথা অর্ণবের বাবা, এখনও পর্যন্ত ছেলে চাকরি করে, ছেলে সংসার করেছে, তাই কি হয়েছে? ছেলে মাতব্বর হয়ে যায়নি। এখনও ওর বাবাই শেষ কথা, গার্জিয়ান। বোঝাতে পারলাম? ওই জন্য টাকার কোনো রূপ নেই, স্বামীকেই করতে হবে তার কোনো মানে নেই। বোঝাতে পারলাম? এই জন্য ক্ষমতা না থাকলে অবশ্যই স্বামী করতো, স্বামীর পয়সাতেই হতো। স্বামীর পয়সাতে অনেক কিছুই তো হয়েছে, অনেক কিছু। এই যে রাজকীয় খাবার দাবার, এই যে ওঠা বসা, চলা চাল চলন, বা একটা সংসারের প্রচুর খরচা।
সেক্ষেত্রে স্বামী তো তখন ছিলই, আর এগুলো হচ্ছে সব গিফট। এগুলো মেয়েরূপী বৌমাকে, বৌমারূপী মেয়েকে গিফট ছিল শ্বশুরের তরফ থেকে। বোঝাতে পারলাম? এটা হচ্ছে তাই, এটা হচ্ছে তাই। বাবা তো ছেলের জন্য সারা জীবনই করবে, কিন্তু ঠাকুরদাদা যতদিন আছে ততদিন তো তার মজাই আলাদা, তাই না? তার মজাই আলাদা। আমারও একটা নাতি আছে, আমার আগেই নেই, মানে আমার আর আমার হাজব্যান্ডের আগেই নেই। ওর বাবার কটা পোশাক ওর বাবা কেনে, মানে কিনতেই হয় না, কিনতে মানে সেই জায়গায় পৌঁছায় না। এই যে শীত পড়েছে, একদম অ্যামাজন থেকে ছটা ছটা করে গেঞ্জি, ফুলাতা, হাফ হাতা গেঞ্জি, ফুল প্যান্ট, ডজন ডজন সব অর্ডার দিয়ে কিনে নিয়ে আসি। কারণ এগুলোর মধ্যে মজা আছে। আমি দেখি, সার্চ করি আর অর্ডার দিয়ে দিই। এগুলোর মধ্যে মজা আছে, এগুলোর মধ্যে মজা আছে। বা এই যে বেড়াতে যাই, ফার্স্ট ওর জন্য জ্যাকেট, এখনও পর্যন্ত ওর বাবা একটাও জ্যাকেট কেনেনি। সব জ্যাকেট একদম ছোট্টবেলার থেকে সব জ্যাকেট, আমি বাইরে যখনই বেড়াতে যাই, মানে পাহাড়ে প্রত্যেকবারই যাই, একটা করে জ্যাকেট আনি, আর সেই জ্যাকেট আজ পর্যন্ত পড়ছে, ওর বাবাকে এখনও পর্যন্ত দিতে হয়নি। তাই বলে কি ওর বাবার যোগ্যতা নেই? ওর বাবাও ভালো একটা চাকরি করে, মানে আমার নাতির বাবা, আমার জামাই একটা ভালো চাকরি করে, দিতে হয় না, যে মানে ওর ছেলের জন্য করতে হয় না কিছু। আমার আগেই নেই, কারণ ওর ঠাকুরদাদা অনেকটা দূরে থাকে। বোঝাতে পারলাম? তো এই হলো ব্যাপার। এইবার তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকেরই অনেক কথা, অর্ণববাবু আসছে না কেন, অর্ণববাবু আসছে না কেন, উনি মুখ বন্ধ করে রয়েছেন কেন, উনি সহ্য করছেন কেন। তোমাদের আজকে একটা কথা বলে গেলাম, প্রয়োজন হলে অর্ণববাবু অবশ্যই আসবেন। প্রয়োজন যদি না হয়, সোশ্যাল মিডিয়াতে যদি উনার কোনো দরকার না হয়, তাহলে উনি আসবেন না। কিন্তু প্রয়োজনার্থে অর্ণববাবু আসবেন সোশ্যাল মিডিয়াতে, এটা এইটুকু তোমাদের বলে গেলাম আজকে, যদি প্রয়োজন হয়। আর যদি অফ ক্যামেরাতেই মিটে যায়, অফ ক্যামেরাতেই সবটা মিটে যায়, যেটা চেয়েছিল মিটে যায়, কদ্দূর কী হচ্ছে, কদ্দূর কী হবে, সবটাই তোমরা কী করে জানবে অফ ক্যামেরায় হলে? তো সবটাই হয়তো ওর বউ যেমন দিনের পর দিন বলেছে, স্বামী মেরে মাথায় ক্লট বানিয়ে দিয়েছে, স্বামী মেরে এই করেছে, স্বামী অত্যাচার করেছে, সিঙ্গেল মাদার, সেরকম হয়তো অফ ক্যামেরায় যদি কিছু হয়, হবে তো বটেই, অফ ক্যামেরায় যদি কিছু হয়, হয়তো তার বউয়ের মুখ দিয়েই শুনতে পারবে কি হয়েছে। এইটুকু বলে গেলাম। আর প্রয়োজন হলে, যদি প্রয়োজন, একান্তই প্রয়োজন হয়, অর্ণববাবু অন ক্যামেরায় আসবে, এইটুকু তোমাদের কথা দিয়ে গেলাম, যদি প্রয়োজন হয়। বোঝাতে পারলাম তোমাদের নিশ্চয়ই? তো চলো আজকে এই পর্যন্তই। দেখতে থাকো, কিছু তো পরিকল্পনা চলছে, কিছু তো কাজকর্ম চলছে, সেগুলো সামনের দিন হয়তো তোমরা দেখতে পাবে। সেই দিনের অপেক্ষায় থাকো। এতদিন 1 বছর ধরে তোমরা নির্যাতন দেখেছো, তো 1 বছর ধরে তোমরা নির্যাতিত একটা নারীকে দেখেছো, মাথায় মেরে মাথা ক্লট করে দিয়েছে, একটা কাপুরুষের সাথে, একটা কি চরিত্রহীনের সাথে, একটা মাতালের সাথে সংসার করেছে, একটা সিঙ্গেল মাদার হয়ে থেকেছে। এতদিন তো দেখে গেছো, এতদিন তার অত্যাচার দেখে গেছো, সেই অত্যাচার সহ্য করতে না পেরে দেওরের হাত ধরে বেরিয়ে এসছে। এইবার তোমরা দেখো না যে উল্টো দিক থেকেও কোনো ফিডব্যাক আসে কিনা, সেই অত্যাচারী ছেলেটা, সেই মাতাল ছেলেটা কোনো স্টেপ নেয় কিনা, দেখো না। কারণ তারও তো জীবন আছে, তারও তো সমাজ আছে, তারও তো পরিবার আছে, দেখা যাক না। তো চলো এইটুকু শুধু তোমাদের আজকে বলে গেলাম। টাটা।